রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। এবার ভারতগামী জাহাজ সহ 3 জাহাজে হামলা চালিয়ে দখল ইরানের। ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র। ইরান বলেছে হরমুজ প্রণালীতে নৌ অবরোধ তুলে নিলেই তারা আলোচনায় বসবে। ইরান ও রাশিয়ার জ্বালানি তেলের উপর নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ আরও 1 মাস বৃদ্ধি যুক্তরাষ্ট্রের। দ্বিতীয় দফা আলোচনার জন্য পাকিস্তানের চেষ্টা অব্যাহত। বসতি স্থাপনের জন্য এবার সিরিয়ায় প্রবেশ ইসরায়েলিদের। হরমুজ প্রণালীতে বুধবার 3টি জাহাজে হামলা চালিয়ে জব্দ করেছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এসব জাহাজ জব্দ করেছে। জব্দ করার পর জাহাজ 3টি ইরান তাদের উপকূলের দিকে নিয়ে গেছে। জব্দকৃত 3টি জাহাজের একটি সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতের গুজরাটের দিকে যাচ্ছিল। অপর একটি জাহাজের মালিক গ্রেস। অন্য 2টি জাহাজের একটি পানামা পতাকাবাহী ও একটি লাইবেরিয়া পতাকাবাহী। পানামা পতাকাবাহী জাহাজের মালিকানা রয়েছে ইসরায়েলের। ভারতগামী জাহাজে হামলা চালিয়ে আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে। সম্প্রতি ভারতের আরও 2টি জাহাজে হামলা চালায় ইরান। আইআরজিসি এক সরকারি বিবৃতিতে জানায় জব্দ করা জাহাজগুলোর মধ্যে 2টি শত্রুপক্ষের সঙ্গে যুক্ত। জাহাজ 2টি হলো এমএসসি ফ্রান্সিস্কা এবং অ্যাপামিন্ডোস। অ্যাপামিন্ডোস জাহাজটি লাইবেরিয়া পতাকাবাহী এবং সেটি গুজরাট বন্দরের দিকে যাচ্ছিল। তবে তাতে কোন ধরনের পণ্য ছিল তা জানা যায়নি। আইআরজিসির অভিযোগ জাহাজগুলো তাদের অনুমতি ছাড়াই চলাচল করছিল এবং তাদের নেভিগেশন সিস্টেমে কারচুপি করে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করে। 3টি জাহাজ জব্দ করার আগে সেগুলোতে হামলা চালায় ইরানের আইআরজিসির নেভি ইউনিট। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিও জানায় হামলার শিকার একটি জাহাজের মাস্টার জানিয়েছেন তাদের জাহাজের দিকে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির একটি গানবোটে এগিয়ে আসে এবং পরবর্তীতে গুলি চালায়। ওই গানবোটে 3 জন আরোহী ছিলেন। গ্রিসের ওই জাহাজটির মাস্টার আরও জানান ঘটনার আগে কোনো বেতার যোগাযোগ করা হয়নি এবং শুরুতে জাহাজটিকে প্রণালী অতিক্রম করার অনুমতি দেওয়া হয়েছিল। ইউকেএমটিও পরে জানায় ইরান উপকূল থেকে 8 নটিক্যাল মাইল পশ্চিমে দ্বিতীয় একটি পানামা পতাকাবাহী কন্টেইনার জাহাজে গুলি চালানো হয়েছে। এই ঘটনায় জাহাজটির কোনো ক্ষতি হয়নি এবং ক্রুরা নিরাপদে আছেন। সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলো আরও জানিয়েছে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় একই এলাকায় তৃতীয় আরেকটি লাইবেরিয়া পতাকাবাহী জাহাজেও গুলি চালানো হয়। তবে এর নাবিকরা নিরাপদে আছেন। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে জব্দকৃত এমএসসি ফ্রান্সিস্কা ও অ্যাপামিন্ডোস নামের 2টি জাহাজকে এখন ইরানের উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। হরমুজ প্রণালীতে 3টি জাহাজে হামলা ও আটকের মাধ্যমে এ প্রণালীর উপর ইরান তাদের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব ধরে রাখার বিষয়টি নিশ্চিত করল। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র অবরোধ আরোপ করে রেখেছে। 1 সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ইরানে একটি জাহাজ আটক করে হামলা চালিয়ে এর জবাবে ইরান বুধবার একই পদক্ষেপ নিল। ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষ এই প্রণালীতে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার দাবি করে আসছে। যুক্তরাষ্ট্র বলছে তাদের অনুমতি ছাড়া এই প্রণালী দিয়ে ইরানের জাহাজ চলাচল করতে পারছে না। ইরান বলছে তারা যুক্তরাষ্ট্রের অনুমতির তোয়াক্কা না করে জাহাজ চলাচল অব্যাহত রেখেছে এবং তাদের অনুমতি ছাড়া জাহাজ চলাচল করতে পারছে না। এরই প্রমাণ দিল ইরান বুধবার 3টি জাহাজ জব্দ করে। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে বুধবার 3টি জাহাজ আটকের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রকে শক্তিশালী বার্তা দিয়েছে। প্রথমত হরমুজ প্রণালীর উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রদর্শন করা। তারা আগেই জানিয়েছিল এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যাতায়াতের জন্য তাদের অনুমতির প্রয়োজন হবে। এমনকি ইরানি উপকূলের কাছাকাছি জাহাজ চলাচলের জন্য একটি নতুন পথও ঘোষণা করেছে তারা। দ্বিতীয় বার্তাটি বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত। ইরানের উপর যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধের বিপরীতে এটি একটি পাল্টা কৌশল। তেহরান স্পষ্ট করে জানিয়েছে যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত তারাও হরমুজ প্রণালী খুলবে না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না। আইআরজিসি জানিয়েছে হরমুজে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে তারা আরও কঠোর অবস্থান নেবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে শান্তি আলোচনার দ্বিতীয় দফা শুক্রবারের মধ্যেই শুরু হওয়া সম্ভব। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানি কর্মকর্তারা তাদের বলেছেন আগামী 36 থেকে 72 ঘন্টার মধ্যে আলোচনা শুরু হতে পারে। নিউ ইয়র্ক পোস্ট এই বিষয়ে ট্রাম্পের অবস্থান জানতে চাইলে তিনি বলেন এটা সম্ভব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি বলে
দাবি করেছে হোয়াইট হাউস। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এ দাবি করেন। হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ শেষ পর্যন্ত কখন শেষ হবে তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই নির্ধারণ করবেন। মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, প্রেসিডেন্ট তেমন কোনো কঠোর সময়সীমা বেঁধে দেননি। আমি জানি কিছু বেনামি সূত্রের বরাতে বলা হচ্ছে যে 3 থেকে 5 দিনের একটি সময় দেওয়া হয়েছে। এটি সত্য নয়। তিনি বলেন, শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের দেয়া শর্তাবলীর বিষয়ে ইরানের নেতাদের কাছ থেকে একটি সম্মিলিত প্রতিক্রিয়া পাওয়ার অপেক্ষায় আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরান ও রাশিয়ার জাহাজে থাকা তেল বিক্রির উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ 30 দিনের জন্য বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী বন্ধ থাকায় তেল সংকটের ঝুঁকিতে থাকা দেশগুলোর অনুরোধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট কথা জানিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিদের আবার এক টেবিলে বসানোর জন্য মরিয়া চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে নিজেদের সুসম্পর্ককে কাজে লাগিয়ে একটি স্থায়ী ও টেকসই চুক্তির প্রচেষ্টায় রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান। মূলত তাদের অনুরোধেই মার্কিন প্রেসিডেন্ট শুধু যুদ্ধবিরতির মেয়াদি বাড়াননি, বরং কূটনীতির জন্য আরও সময় দিতে একে অনির্দিষ্টকালের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগ মুহূর্তে শেষ চেষ্টা হিসেবেই নয়, বরং পুরো প্রক্রিয়া চলাকালীন তারা নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন ট্রাম্পের সঙ্গে। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ইসলামাবাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনার পথে প্রধান বাধা 3টি। এগুলো হলো প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ এবং হুমকি প্রদান। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে পেজেশকিয়ান লিখেছেন, বিশ্ব তোমাদের অন্তহীন কপট কথাবার্তা এবং দাবি ও কাজের মধ্যকার বৈপরীত্য দেখতে পাচ্ছে। মাসুদ পেজেশকিয়ান লিখেছেন, তার দেশ সংলাপ ও সমঝোতাকে স্বাগত জানায় এবং তা অব্যাহত রেখেছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, নৌ অবরোধের মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে এবং সব ফ্রন্টে ইসরায়েলি কর্মকাণ্ড বন্ধ হলেই একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অর্থবহ হতে পারে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে গালিবাফ কথা জানান। তিনি আরো বলেন, যুদ্ধবিরতির এমন চরম লঙ্ঘনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া সম্ভব নয়। তিনি লিখেছেন, সামরিক আগ্রাসনের মাধ্যমে তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি, চাপের মুখেও তা পারবে না। একমাত্র পথ হলো ইরানি জাতির অধিকারকে মেনে নেওয়া। বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় লেবাননের দক্ষিণ অঞ্চল দখলের পর এবার সিরিয়ার দিকে নজর দিয়েছে ইসরায়েলের উগ্রপন্থীরা। এ লক্ষ্যে বুধবার সিরিয়া ইসরায়েলের দখলকৃত এলাকায় বসতি স্থাপনের লক্ষ্যে প্রবেশ করেছে 40 ইসরায়েলি। তবে ইসরায়েল আর্মি তাদেরকে আপাতত ফিরিয়ে দিয়েছে সেখান থেকে। যে 40 ইসরায়েলি বুধবার সিরিয়ায় প্রবেশ করে তারা বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে জড়িত। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তারা পাইওনিয়ার্স অফ বাশান এর সদস্য। এই গোষ্ঠী লেবানন ও সিরিয়ায় অংশ বিশেষ দখলে নিয়ে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সেখানে ইহুদি বসতি স্থাপনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 2024 সালে সিরিয়ায় গণহত্যাকারী শাসক বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার দখলে থাকা গোলান মালভূমি এলাকা দখলে নেয় ইসরায়েল। সেখানে থাকা বাফার জোনে অবস্থান নেয় ইসরায়েল আর্মি। বুধবার সেই বাফার জোন অতিক্রম করে সিরিয়ার মধ্যে ঢুকে পড়ে 40 ইসরায়েলি। তারা সেখানে বসতি স্থাপন কার্যক্রম শুরু করে। এরপর ইসরায়েল আর্মি তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। ইরানকে ঘিরে চলমান সংঘাতের 54তম দিনে পরিস্থিতি এমন এক জটিল পর্যায়ে পৌঁছেছে, যেখানে যুদ্ধবিরতি থাকলেও উত্তেজনা কমার কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি আরও কিছুদিন বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তবে একই সঙ্গে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত রাখার সিদ্ধান্ত বহাল রেখেছেন। এই দ্বৈত অবস্থান পুরো পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র বলছে, যুদ্ধবিরতি বাড়ানোর মূল উদ্দেশ্য হল আলোচনার জন্য সময় দেয়া। ওয়াশিংটন চায় তেহরান একটি স্পষ্ট প্রস্তাব দিক, যার ভিত্তিতে যুদ্ধ শেষ করার শর্ত নির্ধারণ করা যাবে। কিন্তু ইরান এই অবস্থানকে পুরোপুরি গ্রহণ করেনি। তাদের দাবি, নৌ অবরোধ চলতে থাকলে কোনো ধরনের আলোচনা অর্থবহ হতে পারে না। তারা মনে করছে এটি সরাসরি চাপ প্রয়োগের একটি কৌশল, যা আলোচনার পরিবেশকে নষ্ট করছে। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির প্রকৃত অর্থ নিয়েই প্রশ্ন উঠেছে। সাধারণভাবে যুদ্ধবিরতি মানে সামরিক কার্যক্রম বন্ধ রাখা, কিন্তু এখানে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যত অর্থনৈতিক ও কৌশলগত যুদ্ধের অংশ হিসেবে কাজ করছে। ইরান এটিকে স্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখছে এবং বলছে, এমন পরিস্থিতিতে তারা
হুমকির ছায়ায় কোনো আলোচনায় বসবে না। ইরানের সামরিক বাহিনী, বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC এই অবস্থানে আরও কঠোর বার্তা দিয়েছে। তারা জানিয়েছে, যদি ইরানের বিরুদ্ধে নতুন কোনো হামলা চালানো হয় বা প্রতিবেশী কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করা হয়, তাহলে পুরো মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে। এই হুমকি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু একটি সামরিক প্রতিক্রিয়া নয়, বরং বৈশ্বিক অর্থনীতির উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে বর্তমানে এই সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই পথ দিয়ে বিশ্বের একটি বড় অংশের তেল পরিবহন হয়, কিন্তু চলমান উত্তেজনার কারণে এখানে জাহাজ চলাচল মারাত্মকভাবে সীমিত হয়ে গেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওঠানামা করছে এবং বিভিন্ন দেশ জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে যুদ্ধের কাজ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, একটি দেশের বন্দর অবরুদ্ধ করা মানে সেই দেশের অর্থনীতি এবং সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত হানা। এই বক্তব্য পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে এবং কূটনৈতিক সমাধানের পথকে কঠিন করে তুলেছে। তবে সবকিছুর মধ্যেও কূটনৈতিক প্রচেষ্টা পুরোপুরি বন্ধ হয়নি। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, তেহরান এখনও আলোচনার দরজা খোলা রেখেছে, যদিও তারা স্পষ্ট করে বলেছে যে আলোচনার পরিবেশ হতে হবে চাপমুক্ত এবং ন্যায্য। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাতে চায়, কিন্তু একই সঙ্গে ইরানের ওপর চাপ বজায় রাখার কৌশলও চালিয়ে যাচ্ছে। এই দ্বন্দ্বপূর্ণ অবস্থানের কারণে আন্তর্জাতিক অঙ্গনে অনিশ্চয়তা বাড়ছে। অনেক বিশ্লেষক মনে করছেন, যুক্তরাষ্ট্রের এই চাপ ও আলোচনা কৌশল একটি পরিকল্পিত পদক্ষেপ, যার মাধ্যমে ইরানকে একটি নির্দিষ্ট অবস্থানে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। তবে অন্যরা বলছেন, এটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং ভুল বোঝাবুঝির ঝুঁকি বাড়াচ্ছে। সংঘাত শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং পুরো মধ্যপ্রাচ্যে এর প্রভাব ছড়িয়ে পড়েছে। ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে তাদের সাম্প্রতিক অভিযান দেশটির কৌশলগত অবস্থানকে শক্তিশালী করেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ প্রচেষ্টায় ইসরায়েল আঞ্চলিকভাবে আরও শক্তিশালী হয়েছে এবং নতুন মিত্রতার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে লেবাননের পরিস্থিতি ক্রমেই নাজুক হয়ে উঠছে। দেশটির প্রধানমন্ত্রী নওয়াব সালাম জানিয়েছেন, চলমান সংঘাতের কারণে মানবিক পরিস্থিতি মোকাবেলায় তাদের বিপুল অর্থের প্রয়োজন। যুদ্ধবিরতি থাকলেও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ থামেনি। উভয় পক্ষেই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে, যা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে। এই সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আন্তর্জাতিক অর্থনৈতিক প্রভাব। তেলের সরবরাহের বিঘ্ন ঘটলে তার প্রভাব শুধু জ্বালানি খাতেই সীমাবদ্ধ থাকে না, বরং পুরো বৈশ্বিক অর্থনীতিতে ছড়িয়ে পড়ে। পরিবহন খরচ বাড়ে, উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রার উপর এর প্রভাব পড়ে। ইতিমধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে। যুক্তরাষ্ট্র ইরানের অস্ত্র কর্মসূচি নিয়ে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে এই ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে শান্ত করার বদলে আরও উত্তেজিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও এই নীতি নিয়ে আলোচনা চলছে। প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান অনেক সময় পরিবর্তনশীল বলে মনে হচ্ছে। কখনো তিনি আলোচনার উপর জোর দিচ্ছেন, আবার কখনো কঠোর সামরিক পদক্ষেপের হুমকি দিচ্ছেন। এই মিশ্র বার্তা আন্তর্জাতিক বাজার এবং কূটনৈতিক সম্পর্ক উভয়ের উপর প্রভাব ফেলছে। বিশ্লেষকরা বলছেন, এই কৌশল হয়তো ইরানকে চাপে রাখার জন্য নেওয়া হয়েছে, কিন্তু এর একটি ঝুঁকিও রয়েছে। যদি কোনো ভুল হিসাব বা ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে, তাহলে পরিস্থিতি হঠাৎ করেই বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় উদ্বেগ হল সংঘাতের অনিশ্চিত ভবিষ্যৎ। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও বাস্তব উত্তেজনা কমছে না এবং বিভিন্ন ছোট ছোট সংঘর্ষ এবং উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই ধরনের পরিস্থিতি দীর্ঘমেয়াদে আরও বিপজ্জনক হতে পারে, কারণ এটি হঠাৎ করে বড় আকারে যুদ্ধে রূপ নিতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী কেন্দ্রিক উত্তেজনা যদি আরও বাড়ে, তাহলে তা সরাসরি বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে। বিশ্বের অনেক দেশই এই পথের উপর নির্ভরশীল, তাই এখানে বড় ধরনের সংঘাত পুরো বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে।
সব মিলিয়ে ইরানকে কেন্দ্র করে চলমান এই সংঘাত এখন একটি বহুমাত্রিক সংকটে পরিণত হয়েছে। এখানে শুধু সামরিক নয়, কূটনৈতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সব ধরনের উপাদান একসঙ্গে কাজ করছে। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও পরিস্থিতি স্থিতিশীল নয়, বরং প্রতিদিন নতুন নতুন জটিলতা তৈরি হচ্ছে। এই অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একটি কার্যকর সমাধান খুঁজে বের করা। শুধু যুদ্ধবিরতি বাড়ানোই যথেষ্ট নয়, বরং এমন একটি সমাধান প্রয়োজন যা দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা নিশ্চিত করবে। বর্তমান পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে যে আধুনিক বিশ্বের সংঘাতগুলো কতটা জটিল এবং বহুমাত্রিক হতে পারে। এখানে শুধু সামরিক শক্তি নয়, বরং কূটনীতি, অর্থনীতি এবং তথ্যযুদ্ধ সবকিছুই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই সংঘাতের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। তবে একটি বিষয় স্পষ্ট, এই সংকটের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্বকে এর প্রভাব মোকাবেলা করতে হবে। ইসরায়েল এবং নাৎসি জার্মানির মধ্যে তুলনা করা দীর্ঘকাল ধরে আপত্তিকর এবং ইহুদি বিদ্বেষী হিসেবে বিবেচিত হয়ে আসছে। কিন্তু গাজায় ইসরায়েলের গণহত্যা এবং ইরানে আগ্রাসনের পর সেই বাধা ভেঙে গেছে। বিখ্যাত আমেরিকান ইহুদি পণ্ডিত নরম্যান ফিঙ্কেলস্টাইন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর শুরু করা যুদ্ধের সাথে হিটলারের যুদ্ধের তুলনা করেছেন। হিটলারের জার্মানির মতো ইসরায়েলের নেতারাও কোথায় থামতে হবে তা জানে না। একসাথে বেশ কয়েকটি ফ্রন্ট খুলে মারাত্মক ভুল করেছেন। হামাস এবং হিজবুল্লাহর বিরুদ্ধে বিজয় তাদের আরও দুঃসাহসিক আক্রমণের জন্য উৎসাহিত করেছে। গাজায় গণহত্যামূলক অভিযান, পশ্চিম তীরে ঔপনিবেশিক সম্প্রসারণ এবং লেবানন, সিরিয়া ও ইয়েমেনে হামলার পর নেতানিয়াহু 2025 সালে ইরানের দিকে নজর ফেরান। এর পেছনে রয়েছে ইহুদি শ্রেষ্ঠত্বের এক মেসাইনিক বা আধ্যাত্মিক মতাদর্শ। জাতিগত জাতীয়তাবাদ, আঞ্চলিক সম্প্রসারণ এবং অতি সামরিকীকরণের এই রাজনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাৎসি জার্মানির নেতৃত্বাধীন ফ্যাসিবাদী অক্ষশক্তির মতাদর্শের সাথে মিল আছে। ট্রাম্প একজন শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী হিসাবে মার্কিন শ্রেষ্ঠত্বে বিশ্বাস করেন। তিনিও মার্কিন শক্তির অসীম ক্ষমতায় বিশ্বাসী। ইরান যুদ্ধ সম্পর্কে বলতে গিয়ে ফিঙ্কেলস্টাইন তুলনা করেছেন হিটলারের সোভিয়েত জনগণের উপর চালানো নির্মূল যুদ্ধের সাথে, যা তাদের একত্রিত হতে এবং দেশ রক্ষায় অনুপ্রাণিত করেছিল। ট্রাম্পও একই ভুল করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে আরেকটি বিষয় মেলে। 1930-এর দশকে সোভিয়েত ইউনিয়নকে অভ্যন্তরীণ বিশৃঙ্খলার কারণে দুর্বল মনে করা হয়েছিল। যুদ্ধের আগে ইরানকে নেতানিয়াহু এবং ট্রাম্প সেরকম বিশ্বাস করতেন। সোভিয়েত এবং ইরান উভয়েরই এমন কোনো বড় বৈশ্বিক মিত্র ছিল না যারা তাদের রক্ষায় এগিয়ে আসবে। সোভিয়েত ইউনিয়নের মতো ইরানেরও বিভিন্ন দেশে অরাষ্ট্রীয় বাহিনী আছে যারা তাদের আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে। ইরানের মতো সোভিয়েত ইউনিয়নও 1939 সালে নাৎসি সোভিয়েত চুক্তির মাধ্যমে যুদ্ধ এড়াতে চেয়েছিল। ইরানের ক্ষেত্রে 2015 সালের পারমাণবিক চুক্তির মাধ্যমে সংঘাতের হুমকি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ট্রাম্প 2018 সালে এটি ছিঁড়ে ফেলেন। সামরিক আক্রমণের আগের বছরগুলোতে ইরান এবং সোভিয়েত ইউনিয়ন উভয় খুব কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে। ইরান বড় ধরনের নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে, যা 2019, 2022 এবং সর্বশেষ 2026 সালের জানুয়ারিতে সরকারের বিরুদ্ধে 3টি বড় বিদ্রোহ উস্কে দিতে সাহায্য করেছিল। সোভিয়েত শাসনে শিল্পায়নের প্রক্রিয়ায় থাকাকালীন কুলাক বা ধনী কৃষক, সংখ্যালঘু গোষ্ঠী এবং বলশেভিক প্রশাসনের বিশাল অংশের ওপর সন্ত্রাস চালিয়েছিল, যার মধ্যে রেড আর্মির অফিসার কোরও ছিল। এতে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। এর ফলে হিটলার সোভিয়েত রাশিয়াকে দুর্বল ও অরক্ষিত হিসেবে দেখেছিলেন। তিনি স্টালিনের বিরুদ্ধে এক ঝটিকা বিজয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন। ইসরায়েল এবং ট্রাম্পের হোয়াইট হাউস যেমন ফিলিস্তিনি ও ইরানিদের ঘৃণার চোখে দেখে, নাৎসিদের তাদের স্লাভিক শত্রুদের প্রতি জাতিগত ঘৃণা ছিল, যাদের তারা নিকৃষ্ট মনে করত এবং বিশ্বাস করত তারা জার্মান সশস্ত্র বাহিনীর অগ্রযাত্রাকে প্রতিহত করতে পারবে না। ট্রাম্প এবং নেতানিয়াহু একইভাবে তাদের শত্রুদের সক্ষমতাকে তুচ্ছ জ্ঞান করেন, বিশ্বাস করেন যে সরাসরি আক্রমণে ইরানি শাসন ভেঙে পড়বে। ইরানের প্রযুক্তিগত ও সামরিক শ্রেষ্ঠত্বকে আমলে নিতে রাজি নন। ট্রাম্প ইরানিদের জানোয়ার বলে অভিহিত করেছেন। যুদ্ধের প্রথম দিনেই সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যা করা ছিল একটি নকআউট ব্লো বা চূড়ান্ত আঘাতের প্রচেষ্টা। এটি অনেকটা এমন ছিল যেন হিটলার ক্রেমলিনে স্ট্যালিনের ঘরকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তু করেছে। নাৎসি আক্রমণের প্রথম বছরে সোভিয়েতদের পিছুটান এবং পরাজয় দেখা গিয়েছিল। নাৎসি বাহিনী ইউক্রেনের উপর দিয়ে এগিয়ে যায়।
উত্তরে নাৎসিরা বেলারুশ হয়ে মস্কো এবং লেনিনগ্রাদের গেট পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তারা লেনিনগ্রাদে অবরোধ আরোপ করেছিল। হিটলারের কাছে রাশিয়ার কমিউনিস্ট শাসনের ওপর বিজয় মনে হয়েছিল অনেকটা নিশ্চিত। কিন্তু একটি সরকারকে সফলভাবে উৎখাত করার জন্য অনুগত শাসক খুঁজে বের করা প্রয়োজন। ইরানে এটি সম্ভব হয়নি। রেজা পাহলাভি এই কাজের জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে প্রমাণিত হয়েছে। তার রাজনৈতিক দক্ষতা এবং ইরানের জনসমর্থনের অভাব রয়েছে। ইরানিরা উপলব্ধি করেছে ট্রাম্প এবং নেতানিয়াহু তাদের মুক্তির বিষয়ে আগ্রহী নন। তারা দেশটির স্বাধীন অস্তিত্ব ধ্বংস করতে এবং একে জাতিগতভাবে খণ্ড বিখণ্ড করতে চান। ইরানের পুরনো প্রজন্মের নেতা ও কমান্ডারদের হত্যা করে সরকারের হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। নতুন কমান্ডাররা দায়িত্বে এসেছেন যারা খামেনির অধীনে থাকা সংযমের নীতিতে বিশ্বাস করেন না। উপসাগরীয় দেশগুলোর উপর হামলা, হরমুজ প্রণালী অবরোধ এবং লেবাননকে একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির অংশ করার ব্যাপারে তারা অনড়। ফেব্রুয়ারি পরবর্তী ইরান এখন মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগীদের মোকাবেলা করতে ভয় পায় না। রাশিয়ার মতো ইরানও একটি বিশাল মহাদেশীয় দেশ। এটি জয় বা খণ্ড বিখণ্ড করতে চাওয়া যে কোনো বিদেশি শক্তির জন্য বিশাল চ্যালেঞ্জ। হিটলার প্রকাশ্যে সোভিয়েত ইউনিয়নকে ভবিষ্যৎ থার্ড রাইখের অংশ হিসেবে দেখেছিলেন। তিনি একটি বিশাল ঔপনিবেশিক অঞ্চলের স্বপ্ন দেখেছিলেন যেখানে থাকবে বিশাল কৃষি জমি, সেখানকার জনগণকে দাসে পরিণত করা হবে। নেতানিয়াহু এবং অন্যান্য ইসরায়েলি নেতারা দীর্ঘদিন ধরে ইরানি শাসনকে হঠানোর ঘোষণা দিয়ে আসছেন। এর জন্য তারা মাঠ পর্যায়ে এজেন্ট ব্যবহার, হত্যাকাণ্ড এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালান। ইরানি আয়াতুল্লাহদের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানাচ্ছেন, কিন্তু এই আহ্বানে এখন আর কেউ সাড়া দিচ্ছে না। ইরানিরা বরং জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হয়েছে। যদি কোনোভাবে মার্কিন ইরান যুদ্ধবিরতি ইরানের শর্তে একটি স্থায়ী চুক্তিতে রূপ নেয়, তাহলে এটি ভিয়েতনামের মতো একটি ঐতিহাসিক পরাজয় হিসেবে গণ্য হবে। এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ করে রেখেছে এবং একটি ইরানি জাহাজ জব্দ করেছে। পাশাপাশি এই অঞ্চলে পাঠানো হয়েছে হাজার হাজার সৈন্য। নিজ দেশে ট্রাম্প যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। কংগ্রেসের কাছে $1.5 ট্রিলিয়ন প্রতিরক্ষা বাজেট চেয়েছেন। এগুলো কোনো ভালো লক্ষণ নয়। ট্রাম্প ও নেতানিয়াহু আরও একটি গণহত্যামূলক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। হিটলারের কৌশল তিনি অনুসরণ করছেন। ইরান যুদ্ধের মধ্যে গাজার কি হবে সেই প্রশ্ন আসছে। ইতিহাস বলে কোনো আধুনিক গণহত্যাই 4 বছরের বেশি স্থায়ী হয়নি। রুয়ান্ডার গণহত্যা ছিল 100 দিনের, ইতিহাসের সবচেয়ে দ্রুত ও নিষ্ঠুর। কম্বোডিয়ায় 3 বছরের বেশি স্থায়ী হয়েছিল যতক্ষণ না ভিয়েতনাম আক্রমণ করে খেমার রুশদের ক্ষমতাচ্যুত করে। আর্মেনীয় গণহত্যা স্থায়ী হয়েছিল 1 বছরের কিছু বেশি। পোলিশ, ইউক্রেনীয় এবং অন্যান্য জাতীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে স্টালিনের বিশেষ অভিযান 16 মাস স্থায়ী হয়েছিল। লেনিনগ্রাদের জার্মান অবরোধ ছিল 872 দিনের। হলোকস্ট, যা সবচেয়ে ভয়াবহ ছিল, তা 4 বছর স্থায়ী হয়েছিল। এখন পর্যন্ত ফিলিস্তিনিরা 926 দিনের নির্মূল অভিযান এবং অবরোধ সহ্য করেছেন। 2025 সালের জানুয়ারি নাগাদ গাজায় মৃতের সংখ্যা 84,000-এ পৌঁছেছিল এবং এখন তা নিশ্চিতভাবেই 1 লাখের বেশি। এর সাথে যোগ হয়েছে লেবাননে ইসরায়েলের হাতে নিহত 6,500 জন এবং ইরানে আরও কয়েক হাজার মানুষ। বেশিরভাগ ক্ষেত্রে গণহত্যা পরিচালনাকারীরা পতন বা সামরিক পরাজয়ের আগে এই ধ্বংসলীলা চলে। ইসরায়েল সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থনের উপর নির্ভরশীল। এর চূড়ান্ত রূপ দেখা গেছে গণহত্যায় অস্ত্র সরবরাহ, ইরানের 2 দফা হামলার মধ্যে। এগুলো সবই ব্যর্থ হয়েছে এবং ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে এনেছে। এখন সেই মার্কিন অস্ত্রের সরবরাহ পাইপলাইন হুমকির মুখে। মার্কিন সিনেটে ইসরায়েলকে অস্ত্র সরবরাহের উপর ভোটটি ছিল ঐতিহাসিক। যদিও এটি পাশ হয়েছে, তবুও 47 জন ডেমোক্রেট সিনেটরের মধ্যে 40 জন বার্নি স্যান্ডার্সের সামরিক সহায়তা বন্ধের রেজুলেশনের পক্ষে ভোট দিয়েছেন। এর বিপরীতে গত এপ্রিলে 47 জন ডেমোক্রেট সদস্যের মধ্যে মাত্র 15 জন এই ধরনের পদক্ষেপকে সমর্থন করেছিলেন। এটি ওয়াশিংটনে ইসরায়েলের বিরুদ্ধে একটি নাটকীয় পরিবর্তনের সংকেত দেয়। যে ডেমোক্রেটরা নভেম্বরে পুনর্নির্বাচিত হতে চান, তারা জানেন তাদের আর্থিকভাবে এবং রাজনৈতিকভাবে ইসরায়েলি লবি থেকে দূরত্ব বজায় রাখতে হবে। আইপ্যাক এখনও তাদের প্রার্থীদের নির্বাচিত করতে শত শত কোটি টাকা ব্যয় করছে, কিন্তু এই লবির মানি কলঙ্ক এখন নির্বাচনী বিষয়ে পরিণত হচ্ছে। নেতানিয়াহুর সোনালি সময় এখন শেষ হয়ে আসছে। তিনি এখন সবচেয়ে বড় পরাজয়ের মুখোমুখি। সেটি লেবানন বা ইরানে নয়, ওয়াশিংটনে। মার্কিন ভোটাররা চিরস্থায়ী যুদ্ধ এবং ইসরায়েল নিয়ে ক্লান্ত। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।